অমৃতা এবং বিক্রম খুবই সুখী দম্পতি। তাদের জীবনটা বেশ ভালোই যাচ্ছিল। বিক্রম তার অফিসের কাজে ব্যস্ত থাকলেও অমৃতা নিজেই সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখত, আর সে বিক্রমের জন্য সবকিছু করতে পারত। কিন্তু একদিন সেই বিক্রমই তাকে ভরা সমাবেশে রাগের মাথায় কষে এক থাপ্পড় বসিয়ে দেয়। সবকিছু মেনে নিলেও অমৃতা তার এই অসম্মান মেনে নিতে পারে না। বিক্রম তাকে অনেক মানানোর চেষ্টা করলেও সে তার কোনো কথাই শোনে না। সে বাড়ি ছেড়েই চলে যায়। এমনকি অমৃতা তো তার স্বামীর বিরুদ্ধে কোর্টে কেসও করে বসে। রাগের মাথায় করা একটা ভুলের কারণে তাদের দুজনেরই জীবন কিভাবে বদলে যায় সেটাই দেখবো আজকের গল্প থাপ্পড়ে। শুরুতে একটা লোককে আমরা ল্যাপটপে তার অফিসের কাজ করতে দেখতে পাই। লোকটির নাম বিক্রম। তো হঠাৎই ইন্টারনেটে সমস্যা হলে সে নিজের স্ত্রী আমুকে ডাকে। বিক্রম আমুকে বলে সে যেন তার জন্য ওপর থেকে পিঙ্ক কালারের ফাইলটা নিয়ে আসে। আমু তখন বলতে থাকে, এই পিঙ্ক থেকে মনে পড়লো পিঙ্কি চ্যাটার্জির কল এসেছিল, তার তো বিয়ে হতে চলেছে। তো আমু আর বিক্রমের দৈনন্দিন জীবন দেখে আমরা বুঝতে পারি যে তারা আসলে একটা হ্যাপি কাপল। আর 5টা স্বামী স্ত্রীর মতোই তাদের দিনকাল কাটছিল। সকালে উঠেই আমু তার এবং তার স্বামীর জন্য ব্রেকফাস্ট বানায়, জামা কাপড় ধুয়ে দেয়, টুকটাক ফটোগ্রাফিও করে। এভাবেই তার দিন কাটে। তো এরপরই সে বারান্দায় তার প্রতিবেশীর সাথে কথা বলতে থাকে। সে তার প্রতিবেশীকে জিজ্ঞেস করে, কাল অনেক রাত পর্যন্ত তোমার ঘরে লাইট অন ছিল কেন বলো তো? তার প্রতিবেশী জানায়, আসলে থার্সডে ছিল তো, তাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে স্কাইপ কলে ছিলাম। আমু বলে, আজ তো আমারও মিটিং আছে। প্রতিবেশী তখন জিজ্ঞেস করে, সানিয়ার সাথে? আমু বলে, হ্যাঁ, ওর সাথে ডান্স করে আমার অনেক ভালো লাগে, সে অনেক ভালো। এরপরে আমু তার শাশুড়ির ডায়াবেটিস চেক করার সময় তার শাশুড়ি তাকে বলে, রক্ত বের করতে থাকো সকাল সন্ধ্যা, তবে যার মরার কথা সে এমনিতেও মরবে, এসব করে কোনো লাভ নেই। আমু তখন বলে, মা, আপনার সুগার লেভেল তো বেড়েই চলেছে, আপনি আবার বাবার সাথে ঝগড়া করেছেন তাই না? তার শাশুড়ি বলে, যখন ঝগড়া করার দরকার ছিল তখন করিনি, তার ঘর সামলেছি, ছেলের ঘর সাজিয়েছি, আমার কাজ এখন সব শেষ, তাই বাদ দাও ওসব কথা। এখন বলো তো, বিক্রম কি ঘুমিয়েছে? আমু বলে, হ্যাঁ মা, সে ঘুমিয়ে গেছে। তো এখানে আমরা জানতে পারি আমুর শ্বশুর শাশুড়ি আলাদা থাকে, অর্থাৎ সে আমুদের সাথে এখানেই থাকে, কারণ তার শ্বশুরের সাথে তার শাশুড়ির একদমই বনিবনা হয় না। যাক, তো পরদিন সকালবেলায় দেখা যায় আমু চা নিয়ে তার নিজের স্বামীর কাছে যায়। বিক্রম তখন আমুকে বলে, আমুর কি মনে হয়, সে কি আজকের প্রেজেন্টেশনটা ঠিকমতো দিতে পারবে? আমু বলে, হ্যাঁ পারবে, তবে শুধু ডেসপারেট হয়ে প্রেজেন্টেশন দিও না, তুমি এমন বিহেভ করো না যে লন্ডনের অফিস চাই চাই, এমনিতেও তোমাকে ডেসপারেট অবস্থায় ভালো লাগে না। যাক, তো এরপরই দেখা যায় সকালে বাড়ির কাজের মহিলা সুনিতা চলে আসে। সুনিতা বলে, দিদি, আমার জীবন খারাপ হয়ে গেল। আমু তখন তাকে জিজ্ঞেস করে, এখন আবার নতুন করে কি হলো? সুনিতা তখন জানায়, দিদি, আমি কাল থেকে 1 মিনিটও ঘুমাইনি। কালকে ক্লিনিকে গিয়েছিলাম, আমার সব টেস্ট করিয়েছে হাজবেন্ড, কিন্তু নিজের কোনো টেস্ট করায়নি। সমস্যা তো তার ভেতরেও থাকতে পারে, কিন্তু তারপরও বাড়ি ফেরার পথে সে আমাকে রাস্তায় রেখে চলে যায়, আর যখন জিজ্ঞেস করি এই ব্যাপারে তখন সে আমাকে মারতে আসে। এসব শুনে আমু জিজ্ঞেস করে, এরপর? সুনিতা বলে, এরপর কি, যখন ঘরে এসেছে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দিয়েছি আর দরজা আটকে দিয়েছি। আমু তখন তাকে জিজ্ঞেস করে, প্রতিদিন কি দরজা আটকে দিস নাকি? সুনিতা বলে, না দিদি, প্রতিদিন না, পুরুষ মানুষ তাই সব সময় ধরেই ফেলে, আর যখন ধরে ফেলে তখন প্রচুর মারে, কিন্তু আমিও অনেক চালাক, এক থাপ্পড়ে এমন আওয়াজ করি যে আমার প্রতিবেশী জেগে যায়, তাই সে চাইলেও অনেক বেশি মারতে পারে না। যাক, তো এদিকে বিক্রম সকালে রেডি হয়ে আমুকে জিজ্ঞেস করে, এত ঠক ঠক আওয়াজ কিসের? শিবানীকে একটু বলে দিও আমি যাওয়ার পর যেন যা করার করে। এরপরই সে নিজের মাকে হাই বলে খাবার টেবিলে বসে পড়ে। এমন সময় আমু সেখানে বিক্রমের জন্য তাড়াহুড়ো করে পরোটা বানিয়ে নিয়ে আসে। দেখা যায় তার হাত একটু পুড়েও গেছে। বিক্রম তখন তার মাকে বলে সে যেন গিয়ে পরোটা বানিয়ে দেয়। এরপর সে আমুকে বলে, এত এক্সপেরিমেন্ট করার কি দরকার? সুনিতাকে সে বরফ নিয়ে আসতে বলে। তখন এই সময়ই বিক্রমের বস তাকে কল দেয় আর জানায় যে আরো আধা ঘন্টা আগে আসতে। সে আমুকে এই ব্যাপারটা জানালে সে বলতে থাকে, কেন নিজের বাবার অফিস নাকি যে যা ইচ্ছা তাই করবে? যখন যা ইচ্ছা বলে দিলেই হয়ে গেল। তো দেখা যায় বিক্রম না খেয়েই তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। আমু তখন তাকে একটা বাইট খাওয়ার জন্য জোর করতে থাকে, আর এরপরই সে তার স্বামীর সকল ফাইলস আর লাঞ্চ গুছিয়ে দিয়ে তাকে অফিসের জন্য বিদায় দিয়ে দেয়। স্বামীকে অফিসে পাঠানোর পর আমু চলে যায় সানিয়াকে ডান্স শেখাতে। এদিকে অফিসে যাওয়ার পথে বিক্রম তার এক কলিগকে রিসিভ করে। তো তার কলিগ তাকে জানায় যে আমার একটু আগেই রাজনের সাথে কথা হয়েছে। সে বলছিল যে মিরান্ডা কোনো জেসন বারব্যাঙ্কসকে সিলেক্ট করে রেখেছে, কিন্তু সে আপনার প্রেজেন্টেশন দেখতেও ইচ্ছুক। বিক্রম বলে, এই রাজেনই
বিদেশিদের পেছনে ঘুরতে থাকে। দেশিদের কেউ তো একটু সুযোগ দেওয়া উচিত। এরপরই দৃশ্য পাল্টালে আমরা আমুকে সানিয়াকে নাচ শেখাতে দেখতে পাই। আমার মা এক আত্মীয়ের সাথে কথা বলছিলেন ভিডিও কলে। তারা আসলে বিক্রমের বাইরে চলে যাওয়ার ব্যাপারটা নিয়েই কথা বলছিল। আসলে বিক্রম অফিসের জন্য যে প্রেজেন্টেশনটা রেডি করেছে, এটা যদি সে খুব ভালোভাবে দিতে পারে তাহলে তার প্রমোশন তো হবে আর তার পোস্টিংও দেওয়া হবে লন্ডনে। তো এই ব্যাপারটা নিয়েই তারা কথা বলছিল। তখনই ওই আত্মীয় মহিলাটি বলে যে চাচি, বিক্রমরা যে লন্ডন যেতে চাচ্ছে সেটা তো অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অনেক এক্সপেন্সিভ সেখানে সবকিছু। আমুর মা বলে হ্যাঁ, ওরা তো পশ জায়গাতেই থাকবে, কিন্তু তুই তো জানিস বিক্রম খাবার নিয়ে কতটা শৌখিন, ওখানে তো কুকও পাওয়া যাবে না, অনেক এক্সপেন্সিভ, তাই না? এদিকে দেখা যায় আমু তার বাপের বাড়ি আসে। সে তার বাবাকে অ্যালবামের পুরনো কিছু ছবি দেখায় আর বলতে থাকে দেখো মাকে এখানে কত কিউট লাগছে। তার বাবা তখন তাকে বলে শোন, তোর না এর মাঝখানে ডান্স ছেড়ে দেওয়া উচিত হয়নি, তুই তো অনেক এগিয়ে যেতে পারতি। আমু বলে লন্ডনের চেয়ে আরো আগে কিভাবে যাব? আর মা কার সাথে এতক্ষণ ধরে কথা বলছে বলতো? তার বাবা তখন বলে ওই যে জালান্ডারে থাকা মামার ছেলের বউয়ের সাথে, তারাও লন্ডনেই থাকে। এদিকে আমুর মা তার আত্মীয়কে জিজ্ঞেস করে আচ্ছা ওখানে ইন্ডিয়ান স্টোর তো পাওয়া যায় তাই না? তো এসব নিয়েই তার কথাবার্তা চলতে থাকে। এদিকে বিক্রম তার ভাইয়ের বাড়িতে আসলে তার বাবা তাকে জিজ্ঞেস করে তোমার মায়ের আসার প্ল্যান কবে? অর্থাৎ তাদের দুজনের মধ্যে বনিবনা হয় না দেখে তারা দুজন আলাদাই থাকে, দুজন দুই ছেলের কাছে। তো বিক্রম তাকে বলতে থাকে মা বলছিল যতদিন না আমরা লন্ডন যাচ্ছি ততদিন মা আমাদের সাথে মেরাটেই থাকবেন। বিক্রমের বাবা বলে বিক্রম তোমার নিজের বাড়ি আছে, নিজের কোম্পানি আছে, তাহলে অন্যের চাকরি আর কোম্পানির দেয়া ঘর এসব নিয়ে কেন পড়ে আছো? বিক্রম এর কোনো উত্তর দেয় না। তখনই তার ভাই বিরাজের সাথে তার একটু কথা কাটাকাটি হয়ে যায়। বিক্রমের বাবা তখন তাদেরকে থামিয়ে দেয়। বিক্রম তখন এই পুরো ব্যাপারটাকে ইগনোর করতে তার ভাবিকে বলে খাবার তো খুব ভালো রেঁধেছ, আমুকেও একটু শিখিয়ে দিও তো প্লিজ। তো রাতের ডিনার শেষ করে আমু আর বিক্রম তাদের সবাইকে বিদায় জানাচ্ছিল। আমুর মা এসে তখন বিক্রমকে একটা কেক দেয় আর বলে আমি এটা বেক করেছিলাম, সুগার ফ্রি আছে, তোমার মাও খেতে পারবে, এটা রেখে দাও। আর আমি জানি আমাকে কেউ বিশ্বাস করবে না, কিন্তু কাল সকালে মিটিং এর শুরুতে সবার নাম লিখে তা পকেটে রেখে দিও, আমিও করেছি এমন, ইট ওয়ার্কস। তো গাড়িতে করে আসার সময় বিক্রম আমুকে বলে যে আজ সে কিভাবে তার প্রেজেন্টেশনের মাধ্যমে সবাইকে ইমপ্রেস করেছে। পরদিন সকালে সেই আগের ডেইলি রুটিনের মতোই কাজ করতে থাকে আমু। শাশুড়ির ডায়াবেটিস চেক করার পর আমু বলে আজ ব্রেকফাস্ট আমি বানাবো, তুমি কিভাবে এত ভালো রাখতে পারো মা? আমাকে একটু শিখিয়ে দাও তো, লন্ডনে গিয়ে তো আমাকেই সব করতে হবে। আমুর শাশুড়ি বলে বছরের পর বছর গালি শুনে শুনে রান্না শিখে গিয়েছি, কখনো তোমার বাবার কাছ থেকে, কখনো শাশুড়ির কাছ থেকে, শুধুমাত্র শ্বশুর কখনো গালি দেয়নি। বোঝাই যায় আমুর শাশুড়ি কতটা কষ্টে তার জীবন পার করে এসেছে। যাক, তো এরপর রোজকার মতো আমু বিক্রমের টিফিন রেডি করে আর তাকে বিদায় জানায়। এমন সময় আমুর সেই প্রতিবেশীও অফিস যাচ্ছিল। তার গাড়ি দেখে বিক্রম জিজ্ঞেস করে ও আবার নতুন গাড়ি কিনেছে, কি কাজ করে ও? আমু বলে পরিশ্রম। যাক, এসব বাদ দাও, আমিও গাড়ি চালানো শিখবো। বিক্রম বলে আরে আগে তুমি পরোটা বানানো তো শিখে যাও। তো এসব বলে বিক্রম অফিসে চলে যায়। তখনই আমু সানিয়াকে নাচ শেখাতে শুরু করে। এই সময় আমুর কাছে একটা কল আসে। আমুর শাশুড়ি জিজ্ঞেস করে যে কি হয়েছে? আমু জানায় মা আপনার ছেলে কল করেছিল, ওর লন্ডনের পোস্টিংটা কনফার্ম হয়ে গেছে। সেই খুশিতে সে 30 থেকে 40 জনের একটা পার্টি অ্যারেঞ্জ করতে বলেছে রাতের বেলা। তো এই কথা শুনে আমু সহ বাড়ির সবাই তো অনেক খুশি হয়। তো রাতের বেলায় তাদের বাড়িতে পার্টি শুরু হয়। বিক্রম তার অফিসের কলিগের সাথে আমুর পরিচয় করাতে থাকে। তো এরপরই বিক্রম বাইরে গিয়ে দেখে যে তার এক মেয়ে কলিগ স্মোক করছে। এটা দেখে সে তাকে জিজ্ঞেস করে তুমি যে স্মোক করো তা তো জানতাম না। মেয়েটি বলে তোমার জানার কথাও না। এদিকে ভেতরে আমু আর সানিয়া নাচছিল। বিক্রমও এসে সেখানে জয়েন করে। এমন সময় তার কাছে তার বসের একটা কল আসে। তার বস তাকে বলে যে তোমাকে এখন এটা বলা ইজি নয়, কিন্তু তাও বলছি বারব্যাংকসকে লন্ডনের অফিসটা দিয়ে দেওয়া হয়েছে। সিইও তুমি থাকবে, কিন্তু তার আন্ডারে। বিক্রম তো তার বসকে বলে যে ওই লোকটা অফিসে নতুন এসেছে, আমি তাকে রিপোর্ট করব। তখন বস বলে দেখো তোমার কাছে একটা চয়েস আছে, তোমার ইন্ডিয়ার পজিশন তো ঠিক থাকবে, তাহলে সমস্যা কি? বিক্রম তখন বসকে বলে এটা তো ফেয়ার নয়, তার তো এই ব্যাপারে কারোর সাথে কোনো রকম কথাও হয়নি। বস তখন বিক্রমকে বলে যে চেয়ারম্যানের মনে হয় তুমি ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারবে না। অফিসের সবাইও এটাই মনে করে। বিক্রম তখন বসকে জিজ্ঞেস করে যে মিটিং এ কে কে ছিল। বিক্রমের বস বলে সেটা জানা ইম্পর্টেন্ট নয়। বিক্রম তখনই গিয়ে রাজনকে জিজ্ঞেস করে যে স্যার আপনি এই ব্যাপারে জানতেন? রাজন জানায় যে হ্যাঁ আমি তো জানতাম,
তখন সে বলে যে এই ব্যাপারে তো সবাই জানে, তুমি যদি স্মার্ট হতে তাহলে তুমিও এই ব্যাপারটা আগে থেকেই জানতে। বিক্রম বলে হ্যাঁ স্যার, আমি তো স্মার্ট না, আপনি তো স্মার্ট, তাহলে আপনিই বলুন যে কিভাবে হলো সব। রাজন বলে এটা তো কর্পোরেট পলিটিক্স। এই কথা শুনেই তো বিক্রম উত্তেজিত হয়ে যায় আর রাজনকে বলে আপনি আমার সাথে কর্পোরেট পলিটিক্স করছেন। রাজন বলে আমি তোমার সাথে কর্পোরেট পলিটিক্স কেন করতে যাব, আমি তো তোমার ওয়েল উইশার। তখনই বিক্রম বলতে থাকে যে থাপার স্যারের কল এসেছিল এবং তিনি বলেছেন যে পুরো অফিসেরই সেম মতামত ছিল এতে। বিক্রম তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তখনই তাকে তার কলিগ আটকাতে থাকে, তাকে উত্তেজিত হতে বারণ করে। এই সময় রাজন বলে যে চেয়ারম্যান তার মেয়েকে ওই জায়গায় বসিয়েছিল। তখন বিক্রম বলে আর আপনি আমার বিপক্ষে ভোট দিয়ে দিয়েছেন তাই তো। এরপরই সে আপনি থেকে তুমিতে চলে যায় আর বলতে থাকে তুমি আমার বিপক্ষে ভোট দিয়েছো কারণ তুমি আমাকে দেখে হিংসা করো। আমি লন্ডনে যাব আর তুমি এখানেই বসে থাকবে, এটা তুমি মেনে নিতে পারোনি। তুমি জানো না যে আমি কে, দেখে নিও আমি ঠিকই লন্ডন যাব। রাজন তখন বলে ইউ নিড টু বিহেভ ইয়োরসেলফ, ডোন্ট ক্রস ইয়োর লাইন। এই সময়ই আমো এসে বিক্রমকে আটকানোর চেষ্টা করে কারণ ব্যাপারটা অনেক বেশি বাজে হয়ে যাচ্ছিল। কিন্তু বিক্রম তো আমোর কোনো কথাই শোনে না, সে রাজনের সাথে ঝগড়া করতেই থাকে। রাজন ও বিক্রমের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সে বলে চেয়ারম্যানের মনে হয়নি যে তুই পারবি, এজন্যই তোকে বাদ দিয়ে দিয়েছে। আমু তখন বিক্রমকে শান্ত করতে খাবার খাওয়ার জন্য ডাকতে থাকে। বিক্রম তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে এক চড় মেরে বসে। বিক্রমকে তখন সেখান থেকে তার শালা অর্থাৎ আমুর ছোট ভাই সরিয়ে নিয়ে যায়। সবাই তো তখন আমুর দিকেই তাকিয়েছিল। আমু একদম স্তব্ধ হয়ে যায়। রাজনও পার্টি থেকে চলে যায়। আমু তখন ভাঙা মন নিয়ে গার্ডেন থেকে ভেতরে চলে আসে। আমুর প্রতিবেশী মেয়েটিও সেখানে ছিল। তো আমু ভেতরে গেলে তার মা এবং বোনেরা তাকে সান্ত্বনা দিতে থাকে। তার বোন বলে বিক্রমের কাছে একটা কল এসেছিল। বিক্রম কলটা পেয়েই অস্থির হয়ে পড়ে। এই সময় সেখানে বিক্রমের মা এসে আমুকে ডাকে আর বলে চলো, বাইরে মেহমান আছে, সবাই কি ভাববে, আর এটা তো আমাদের ঘরের ব্যাপার। তো রাতে আমুর বাবা আর মা গাড়ি করে বাড়ি ফিরে আসছিল। আমুর ভাই কারান বলছিল যে বিক্রমের অফিসের লোকেরা ওর সাথে চিট করেছে। সকাল থেকেই বিক্রমকে বলা হয়েছিল যে ও লন্ডনে অফিসের সবচেয়ে বড় পজিশনে যাবে। এখন রাতে হঠাৎই কল করে বলছে যে ও পার্টির টাইপের নয়, কোনো সিনিয়র থাকবে ওর উপর। এটা কি কোনো কথা? অথচ সে তার বোনকে মারা থাপ্পড় নিয়ে কোনো কথাই বলে না। এদিকে সানিয়া তার বাড়িতে তার মাকে জিজ্ঞেস করে মা তোমাকে কি কখনো বাবা মেরেছিল? তখনই সানিয়ার মা অর্থাৎ আমুর সেই প্রতিবেশী বলে বাবা তোমার মায়ের ওপর কখনো হাত ওঠায়নি। অন্যদিকে দেখা যায় আমুর কাজের মেয়ে সুনিতা তার স্বামীর দিকে তাকিয়েছিল। তার স্বামী তখন বলে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সুনিতা বলে কিছু না, আসলে সব স্বামীই দেখি তাদের বউকে মারে, আমি তো শুধু শুধুই তোমাকে গালি দিতাম। এটা শুনে সুনিতার স্বামী বলে তুই আমাকে গালি দিস? এই বলেই সে সুনিতাকে আবারও থাপ্পড় দেয়। সুনিতা তখন তার স্বামীকে জিজ্ঞেস করে কেন মারলে আমাকে? সুনিতার স্বামী বলে তোকে মারার জন্য কি আমার কোনো রিজনের দরকার আছে নাকি? অন্যদিকে রোহিত জয়সিং নামের এক লোককে একটা শো শেষে মিডিয়া ইভেন্টে দেখতে পাই আমরা। গাড়িতে সে তার স্ত্রীকে বলে শোটা ভালো ছিল। যখন আমি 16 বছরের ছিলাম তখন আমি আমার বাবার সাথে ওইসব বড় বড় ইভেন্টে যেতাম, আর তখন যখন সেখানে তার ছবি তুলতো আমি ভাবতাম আমি ওখানে কি করছি, লোকজন তো ওনার জন্য সেখানে এসেছে, ছবি তো তার তোলা হচ্ছে। এসব শুনে তার স্ত্রী বলে কখনো কখনো আমি এটা ভাবি যে আমি তোমার সাথে কি করছি। রোহিত তখন তার স্ত্রীকে বলে 5 বছরের প্র্যাকটিসের মধ্যে তুমি অনেক হাই প্রোফাইল কেস হ্যান্ডেল করেছো। কেন? এটা একটা সুবিধা, আর সুবিধা এজন্যই যে তুমি জাস্টিস জয়সিং এর পুত্রবধূ। রোহিত জয়সিং এর স্ত্রী তুমি সারা জীবন এত এত সুবিধা পেয়েছো, তাই তুমি আমার মতোই সাকসেসফুল হবে। আমি বুঝতে পারছি না তুমি কেন এটা নিয়ে এত আপসেট, তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? এমন সময় রোহিতের ফোনে কল আসে। তার স্ত্রী তখন এক মনে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকেই তাকিয়ে থাকে। বোঝা যায় তাদের মধ্যে সম্পর্ক অতটাও ভালো নয়। এরপরে দৃশ্য পাল্টে চলে আসে আমু অর্থাৎ অমৃতার কাছে। সে মন খারাপ করে জানালার ধারেই বসেছিল। এরপর সে যখন রুমে যায় সে দেখতে পায় তার স্বামী ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই রাতে আমু আর ঘুমাতে পারে না। পার্টি শেষ হওয়ার পর সব ফার্নিচার সে গুছাতে থাকে। এই সময় তার শাশুড়ি আসে। সে দেখে আমু মাঝরাতে ঘরের জিনিসপত্র গোছাচ্ছে। সে তখন তাকে জিজ্ঞেস করে তুমি এখনো ঘুমাওনি? সুনিতাকে আসতে বলতে তাহলেই তো হতো, নিজে নিজে এত কিছু করছো। আমু তখন এর তেমন কোনো উত্তর দেয় না। এরপরই সকাল হয়। রোজকার মতো আমু সকালে ঘুম থেকে ওঠে আর তার ডেইলি রুটিনের কাজগুলো করতে শুরু করে। তবে সে অন্য দিনগুলোর মতো আজ অতটা হাসি খুশি ছিল না। সকালে বিক্রম ঘুম থেকে উঠে আমুর সাথে কথা বলতে আসে। সে বলতে থাকে কাল রাতে থাপারের ফোন এসেছিল। সে বলল আমাকে ওই বিদেশির অ্যাসিস্ট্যান্ট হতে হবে, তার উপর ওই রাজন। খুবই মেজাজটা গরম হয়ে গিয়েছিল আমার।
এর মাঝখানেই তুমি চলে আসলে। এরপর সব রাগ আমি তোমার উপর বের করলাম। এসব বলতে বলতে বিক্রম সোফা থেকে উঠে গিয়ে আমুর কাছে যায়, তাকে জড়িয়ে ধরে। সে তাকে বলে, আমু কি ভাবছে তারা আমার ব্যাপারে? আমু তখন কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রম তখন আমুকে বলে, 3 বছর ধরে পরিশ্রম করছি, 3 বছর কি কম? আর পরিশ্রম বাদ দাও, আমি আমার সব ইমোশন এই ইনভেস্টের পেছনে ঢেলেছি। আমি কি কখনো ভেবেছি এই কোম্পানি আমার নয়? সবসময় এটাই ভেবেছি যে এটা আমার কোম্পানি, কিন্তু এক মুহূর্তে জেনে গেলাম যে আমার কোনো ভ্যালুই নেই সেখানে। তাই আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি। আমু, আমার সেখানে থাকার ইচ্ছাই নেই আর, যেখানে আমার কোনো ভ্যালু নেই। তো আমু শুধু বিক্রমের সব কথাই শুনে যায়, কিন্তু কোনো কথারই কোনো উত্তর দেয় না। বিক্রমের কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে কালকে যেই কাজটা করেছে তার জন্য তার কোনোই অনুশোচনা বোধ নেই। সে তো নিজেকে নিয়েই ব্যস্ত। একটা বারের জন্য আমুকে এসে সরি বলল না সে কালকে যা করেছে তা তার ঠিক হয়নি। এই সবকিছু নিয়েই আমু আপসেট ছিল। অন্যদিকে দেখা যায় আমুর বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছে। তখন আমুর মা তাকে বলতে থাকে যে তুমিও না শুধু শুধু মনে এত তাড়াতাড়ি কষ্ট নিয়ে ফেলো। স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো এমনটা হয়েই যায়। আসলে সে কাল আমুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়েই চিন্তিত ছিল। এদিকে আমু সানিয়াকে নাচ শেখাতে তাদের বাড়ি যায়। নাচ শেষে সানিয়া সাইক্লিং করতে বাইরে চলে যায়। তো তখনই সানিয়ার মা তাকে চা খেয়ে যেতে বলে, আর এটাও বলে পাকোড়া বানিয়েছি, খাবে? আমু বলে না থাক, শুধু চা খাই। তো চা খাওয়ার সময় আমু সানিয়ার মাকে জিজ্ঞেস করে, তুমি আবার বিয়ে করলে না কেন? সানিয়ার মা জানায়, দেখো সম্পর্ক বানাতে অতটা এফোর্ট লাগে না যতটা তা পালন করতে লাগে। সানিয়ার বাবার সাথে সবকিছু এফোর্টলেস ছিল, তাই তো সব বাদ দিয়েছি। এরপর আবারও কোনো কিছু শুরু করার ইচ্ছা নেই আমার। এই সবকিছু শুনেও আমু একদম চুপচাপ থাকে। সানিয়ার মাও তখন আমুর অবস্থাটা বুঝতে পারে, তাই সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপরই দেখা যায় আমু তার বাবার সাথে কথা বলতে থাকে, তাকে তার শরীরের কথা জিজ্ঞেস করে। আমুর বাবা জানায়, আমি ঠিক আছি, প্যানিক হওয়ার দরকার নেই, জ্বর টর অত নেই। আর তুমি ঠিক আছো তো? তুমি কিন্তু ঠিক থেকো, আর তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। তো তাদের কথা শেষ হওয়ার পর আমুর মা জিজ্ঞেস করে, আমু কি বলল? আমুর বাবা জানায়, আমু বলছে চিন্তা না করতে। তবে চিন্তা কিভাবে না করে থাকি বলতো? আর ওকে যে ওর হাজবেন্ড মারে তাকে তুমি জানতে? আমুর মা বলে, এমনটা তো প্রথমবার হয়েছে। এটা শুনে আমুর বাবা বলে, তুমি কি বলছো? আমার মেয়ের উপর সে হাত উঠিয়েছে, তার উপর দিয়ে না জানি এখন কি যাচ্ছে। আমুর মা তখন তাকে বলতে থাকে, ও বুঝদার মেয়ে, নিজেকে সামলে নিবে। এরপরে দৃশ্য চলে যায় পরদিন সকালে। বিক্রম অফিস যাওয়ার সময় আমুকে জিজ্ঞেস করে, আজকে রাতে ডিনার করতে যাবে? আমার মিটিং 8টায় শেষ হয়ে যাবে, তো 9টার দিকেই আমি বাড়ি পৌঁছে যাব। এরপরে সে আমুকে বিদায় জানিয়ে চলে যায়। রাতে আমু বিক্রমের সাথে ডিনারে যায়। তার মন তখনও খারাপ ছিল। পাশের টেবিলে একটা বয়স্ক দম্পতির অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছিল তখন। আমু সেদিকেই তাকিয়ে থাকে। বিক্রম সে সময় বলে, থাপার যখন জানতে পারে যে আমি অন্য কোম্পানির সাথে কথা বলছি, তখন আমার সাথে দেখা করতে চায়। সে এখনো তার কথাই বলে যাচ্ছিল, কিন্তু তখনই আমুর মন গোমরা দেখে সে তাকে হাসতে বলে। আমুর কি আর হাসি আসে? এরপরই পরদিন সকালবেলা বিক্রমকে অফিস পাঠিয়ে আমু রুমে এসে সব জিনিস ওলট পালট করতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। রাতে যখন বিক্রম বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় আমু ব্যাগপত্র গুছিয়ে রেখেছে। সে কয়দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছে। বিক্রমের কারণ জানতে চায় আর জিজ্ঞেস করে কতদিন থাকবে। আমু জানায় সে চলে আসবে। বিক্রম তখন বলতে থাকে, চলে আসবে মানে কি? আমু বলে, জানি না। বিক্রম তখন তাকে বলে, তুমি কি জানো আমি কি ফিল করছি, কি হচ্ছে আমার সাথে? আমু উত্তর দেয়, দেখো কয়েকদিন পরই আসছি, কিছু ঠিক লাগছে না আমার। তো এই নিয়ে এখানে তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। বিক্রম তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু আমু এখানে আর এক মুহূর্ত থাকতে চায় না। সে চলে যায় তার বাবার বাড়ি। তখন আমুর মা জিজ্ঞেস করে, কিরে আবারও কিছু হয়েছে নাকি? আমুর বাবা তখন বলে, আরে এখন কি ওকে ওর নিজের বাড়িতে আসার জন্য কারণ বলতে হবে? যাক, তো তার এই বাড়িতে আসা নিয়ে তার মা এবং ভাই একটু কথা বললেও তার বাবা তাকে ফুল সাপোর্ট দেয়। এদিকে বিক্রম একা একা তার দিন পার করতে থাকে। প্রতিটা মুহূর্তে সে আমুর গুরুত্ব বুঝতে পারে। আর এদিকে আমু বাড়িতে যখন তার ভাইকে টিফিন দেয়, সে সময় তার বিক্রমকে রোজ টিফিন দেওয়ার কথা মনে পড়ে। আবার একই সাথে বাবা মেয়ের সুন্দর সময়ও কাটতে থাকে। এর মধ্যে একদিন বিক্রম অফিস থেকে সোজা আমুর বাবার কাছে চলে আসে আর তাকে বলতে থাকে, প্লিজ আপনি ওকে একটু বোঝান, এত বড় তো কিছু হয়নি। আমুর বাবা তখন বলে, কত বড় বিক্রম? বিক্রম বলে, আপনি জানতেন আমি কত অস্থির ছিলাম তখন, তাই অমন একটা কাজ হয়ে গেছে। আর এমনটা তো সব জায়গাতেই হয়, ভুল করে হয়ে গেছে। তখন আমুর বাবা বলে, হয়ে গেছে? এর চেয়ে বেশি জরুরি প্রশ্ন এটাই যে হলো কেন? তো তারা এই নিয়ে কথা বলছিল, সেই সময় আমুর মা চলে আসে আর আমুর বাবাকে নিয়ে সেখান থেকে ভেতরে যায়। এরপরই বিক্রম আমুর কাছে যায়, তাকে জড়িয়ে ধরে
আর তার অনেক প্রশংসাও করতে থাকে। তখন বিক্রম আমুকে তার জন্য আনা সোনার চেইন দেখায় আর বলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আমু তখন বলে, এখন না বিক্রম। এটা শুনে বিক্রম একটু রেগেই যায় আর বলতে থাকে, আমু যথেষ্ট হয়েছে, এত রাগ, এখন সব শেষ করো। আমু তখন বলে, কি শেষ করব? বিক্রম বলে, কেন, এই ঝগড়া শেষ করো সব আর ঘরে ফিরে চলো। আমু তখন বলে, ঝগড়া তো হয়নি। এটা শুনে বিক্রম বলতে থাকে, তাহলে তুমি ঘর ছেড়ে যে চলে আসলে, এটা কেন? আমি কি বলবো আমার প্রতিবেশীদের, বন্ধুদের, যে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে? আমু জিজ্ঞেস করে, কেন তোমার বউ তোমাকে ছেড়ে চলে এসেছে বিক্রম? বিক্রম তখন বলে, দেখো, তোমাকে তো বলেছি আমি তখন ড্রাঙ্ক ছিলাম, ইরিটেটেড ছিলাম, ফ্রাস্ট্রেটেড ছিলাম। তুমি আমার প্রবলেম না বুঝলে কে বুঝবে? এজন্যই হাত উঠে গিয়েছে। আমু বলে, তাই না? তো আমার প্রবলেম সেটা কে বুঝবে? বিক্রম তখন বলে, আমি কার জন্য করছি এসব? আমু তখন পাল্টা প্রশ্ন করে, আমি সব কার জন্য করছি? বিক্রম তখন অবাক হয়ে বলে, কি সব? এই ঘর ছেড়ে চলে আসা, রাগ করা, এসব করছো তুমি? আমু তখন বলে, শুধু এতটুকুই করেছি আমি? তো এই সব অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই বিক্রম রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই আমরা টিভিতে একটা নিউজ দেখতে পাই যে মহিলাদের অধিকারের জন্য লড়াই করা লয়ার নেত্রা জয় সিংহ এক ঐতিহাসিক জয়লাভ করেছে। পুরো মিডিয়ার নজর তখন নেত্রার উপর, তাকেও অনেক খুশি দেখাচ্ছিল। তো এরপরই সে গাড়িতে উঠে একজনকে কল করে আর তার সাথে বেশ খুশি মনে কথা বলতে থাকে। এখানেই বোঝা যায় এই ছেলেটির সাথে তার সম্পর্ক রয়েছে, যেহেতু তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো না আর তার স্বামী তাকে সবসময় ডমিনেট করে আর কোনো ভ্যালুও দেয় না, তাই সে বাইরেই তার সুখ খুঁজে নিয়েছে। যাক, তো এরপরই নেত্রা বাড়ি পৌঁছায়। তখনই আমরা তার বাড়িতে আমুকে দেখতে পাই। এরপরে আমু নেত্রার সাথে কথা বলে আর জানতে পারে তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আমু বলে, আমি সেখানে যেতে চাই না। নেত্রা এর কারণ জিজ্ঞেস করে। আমু বলে, এখন যাওয়ার ইচ্ছা নেই। নেত্রা তখন বলে, আনফরচুনেটলি কোর্টে মনের রিজন দেখানো যায় না। থাপ্পড়ের কথা বাদ দিলে অন্য কোনো কারণ, যেমন তোমার পরিবারে কি কোনো সমস্যা আছে, তোমার স্বামী কি কোনো অ্যাফেয়ারে আছে, তোমার কি কোনো অ্যাফেয়ার আছে, বা অন্য কোনো সমস্যা, এই সব প্রশ্নের উত্তরে আমু বলে, না, এমন কোনোই সমস্যা নেই। নেত্রা তখন বলে, তো সে তোমাকে শুধু একটা থাপ্পড় দিয়েছে, এটা তো অনেকের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। আমু বলে, অনেকের কাছে স্বাভাবিক হলেও আমার কাছে তো স্বাভাবিক লাগছে না। আমি নিজের রেসপেক্ট করতে পারছি না। আমি একজন হাউস ওয়াইফ আর এটা আমারই চয়েস ছিল, কেউ ফোর্স করেনি। কমপ্লেন করছি না, ইনফ্যাক্ট আমি খুশি ছিলাম সেটার জন্য যে আমি তার জীবনে পার্টিসিপেট করছি। হয়তো এসবের মাঝে আমি নিজেকে এমন বানিয়ে ফেলেছি যে জন্য আমাকে হয়তো থাপ্পড় মারা যেতে পারে, কিন্তু না, সে এটা করতে পারে না। যদিও এটা শুধুমাত্র সামান্য একটা থাপ্পড়, কিন্তু সে এটা আমাকে মারতে পারে না। নেত্রা তখন বলে, তো তুমি কি চাও? আমু জবাব দেয়, আমি একটু খুশি থাকতে চাই। সবার মতো খুশি থাকার নাটক আমি করতে পারবো না। নেত্রা তখন বলে, আচ্ছা, তোমার কাছে এখন 3টে অপশন আছে। সবার প্রথম অপশন হলো যে তুমি ফেরত চলে যাও, এটা হবে আমার অ্যাডভাইস। এছাড়া লিগ্যাল অপশন আছে জুডিশিয়াল সেপারেশন, তুমি তার ওয়াইফ হয়ে থাকবে কিন্তু ওর সাথে থাকবে না। আর আছে ডিভোর্স, কিন্তু লিগ্যাল অপশন কিন্তু অনেক ঝামেলার হতে পারে। হয়তো আমরা এজন্যই নিজেদের কাছে মিথ্যা বলি যে আমরা খুশি আছি। আমু বলে, আমি মিথ্যা বলতে চাই না, না তাকে না নিজেকে। তো আমুর উকিলের সাথে দেখা করার ব্যাপারে তার ছোট ভাই কারানের স্ত্রীর সাথী তাকে ব্যাপারটা জানায়, কারণ সে নেত্রার সাথেই কাজ করত। তো এরপরই সাথীকে কারান বলতে থাকে যে তোমার বসের সাথে আমার দিদিকে দেখা করানো উচিত হয়নি। তো এটা নিয়ে তাদের মধ্যে এক প্রকার ঝগড়া হয়ে যায়। আমুও পাশের রুম থেকে সব শুনছিল। কারণ তখন বলতে থাকে, সাথী, ওটা জাস্ট একটা ছোট ঘটনা ছিল, মেনে নিচ্ছি যে এটা হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরেও এটা একটা সামান্য রিজন, প্রথমবার হয়েছে। সাথী বলে, রাইট, একটা কথা বলো তো কারণ, আমি যদি তোমার সাথে প্রথমবার চিট করি তুমি কি সেটা ভুলে যাবে? কিংবা তুমি যদি আমার সাথে চিট করো প্রথমবার? কারণ বলে, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? চিটিং একটা অনৈতিক কাজ। সাথী বলে, এক্স্যাক্টলি, অনৈতিক কি কি জিনিস আছে সেটার তো এখন তাহলে লিস্ট বানাতে হবে। দৃশ্য চলে আসে আমুর মার কাছে। আমুর মা তার বাবাকে বলে যে এটাই শোনার বাকি ছিল যে মেয়ে ডিভোর্স দিবে। জানি না কি ভুল করেছি আমরা তো ওকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করিয়ে বড় করেছি, ভালো ঘরে বিয়ে দিয়েছি। এখন এটা তোমার দায়িত্ব, তোমার ঘর তুমি সামলাও। সংসার ঠিক রাখার জন্য মহিলাদের সহ্য করতে হয়, মনের ইচ্ছাকে দূরে রাখতে হয়। আমুর বাবা বলে, কোনো মনের ইচ্ছা দূরে রাখার দরকার হয় না। তোমার কি কখনো নিজের ইচ্ছা দূরে রাখার দরকার পড়েছে? আমুর মা বলে, কেন দরকার পড়েনি? আমিও আমার ইচ্ছাকে বিসর্জন দিয়েছি। আমার বাবাও তো আমাকে গায়িকা বানাতে চেয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওতে, কিন্তু নিজের ইচ্ছাকে দাবিয়ে রেখে আমি আমার ঘর সামলেছি। তখন আমুর বাবা বলতে থাকে, আমি কি কখনো তোমাকে মানা করেছি? আমুর মা বলে, তুমি মানা করনি, কিন্তু আমার তো বুদ্ধি ছিল, তাই না? আমি কি বুঝিনি যে কোনটা সবচেয়ে বেশি জরুরি? তখন আমুর বাবা জিজ্ঞেস করে,
কে বলেছে তোমাকে যে কোনটা সবচেয়ে বেশি জরুরি? আমুর মা জবাব দেয়, আমার মা বলেছে যে ঘর সবচেয়ে বেশি জরুরি, তাই তো আমি সবকিছু বাদ দিয়ে ঘর সামলে গিয়েছি। তো এসব নিয়ে তাদের মধ্যেও টুকটাক কথা কাটাকাটি হয়। এদিকে কারান আমুকে বলে, বিক্রম যা করেছে তা ভুল ছিল, কিন্তু আমরা তো সেটাকে নিয়ে বাড়াবাড়ি করতে পারি না, তাই না? আমু বলে, তো তোমার কি মনে হয় আমার এখন কি করা উচিত? কারণ বলে, তোমার তাকে একটা সুযোগ দেওয়া উচিত। ভেবে দেখো কতটা ইম্বারেস সে অলরেডি হয়েছে, ঘরে বাইরে অফিসে সব জায়গায়। সাথী বলে, সবার প্রবলেম ইম্পর্টেন্ট, তাই না? শুধু আমুরটা বাদে। সে আরো বলতে থাকে, কারণ সবার চেয়ে বেশি লোকসান কিন্তু আমুর। ছেলেরা সহজেই আরেকবার বিয়ে করতে পারে, তবে আমুর উপর তো ডিভোর্সির ট্যাগ লেগে যাবে। তারপরও সে তার আত্মসম্মানের জন্য লড়তে যাচ্ছে। আমি বুঝতে পারছি না তুমি আমার সঙ্গ কেন দিচ্ছ না। কারণ তখন রেগে বলে, সাথী তুমি আমার বোনের বিষয়ে নাক গলিও না তো। আমার বোনের ঘর ভেঙে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো? সাথী বলে, তো কে জুড়বে ঘর? শুধু আমু? আর বিক্রম পাঠাবে লিগাল নোটিশ? তোমার সাথে কথা বলে মনে হচ্ছে একটা অচেনা মানুষের সাথে কথা বলছি। আমি চলে যাচ্ছি, থাকো এখানে। কারণ তখন বলে, ভালো আইডিয়া, তোমার চলে যাওয়া উচিত। আমার জীবনের ব্যাপার নিয়ে তুমি আর তোমার বস কেস লড়ছো। প্লিজ এখান থেকে এখন চলে যাও, আমি আর নিতে পারছি না। কারণ তখন সাথীর হাত ধরে টেনে তাকে বাড়ির বাইরে বের করতে চায়। এই সময় আমুর বাবা এসে কারানকে সাথীর হাত ছাড়তে বলে। তিনি কারানকে বাড়ি থেকেই বেরিয়ে যেতে বলেন আর সাথীর কাছে কারানকে ক্ষমা চাইতে বলে। কারণ তখন সাথীর কাছে ক্ষমা চায়। সে বলে, বাবা আমি নিজের জন্য বলছি না, সবার জন্যই বলছি, আমু দিদির ভালোর জন্যই বলছি। এরপর সে তার মাকে বলে, মা আমি সত্যি বলছি। আমুর মা বলে, আমার সাথে নয়, সাথীর সাথে গিয়ে কথা বলো। এরপরই দৃশ্য চলে আসে নেত্রার বাড়িতে। তার স্বামী রোহিত টিভিতে নেত্রাকে নিয়েই নিউজ দেখছিল। সে তার স্ত্রীকে বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত, তোমাকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। তোমাকে টিভিতে দেখে বাবার কথা মনে পড়ে গেল। যখনই কোনো বড় রায় আসতো তখন এভাবে চোখ নিচে করে তিনি চলে যেতেন, যেন কিছুই স্পেশাল হয়নি। রোহিত নেত্রার কাছে আসতে চায় তখন, কিন্তু নেত্রা তখন তাকে বলে যে এখন তার ইচ্ছে করছে না। রোহিত এরপরেও নেত্রার কাছে আসতে থাকে। সে বলে, তুমি আমাকে এখনো পর্যন্ত থ্যাংক ইউ বললে না, যে শাগুন ভার্মার সাথে তো আমিই তোমার দেখা করিয়েছিলাম। অর্থাৎ তার হাজবেন্ড এখন তার এই জয়ের ক্রেডিট নিতে চায়। এরপরে দৃশ্য চলে আসে সুনিতার বাড়িতে। সেখানে সুনিতা টিভি দেখতে থাকলে তার শাশুড়ি তাকে বলে, দেখছিস না আমি খাবার খাচ্ছি, বয়রা হয়েছিস নাকি? সুনিতা তখন বলে, তুমি মুখ দিয়ে খাবার খাবে, কান দিয়ে নয়। আধা ঘন্টা টিভি চলবে আর আমি টিভি দেখব, চুপ থাকো এখন। তার শাশুড়ি বলে, আচ্ছা আসতে দে আমার ছেলেকে, রাতে তোকে ভালো করে টিভি দেখাবো। সুনিতা তখন রেগে মেগে টিভির সাউন্ড আরো বাড়িয়ে দেয়। এদিকে বিক্রম সকালে ঘুম থেকে উঠে সুনিতাকে ডাকতে থাকে, কিন্তু সুনিতার তো কোনো আওয়াজই পাওয়া যায় না। বিক্রম তখন তার মাকে গিয়ে বলে, তুমি কেন চা বানাচ্ছ? সুনিতা কোথায়? বিক্রমের মা বলে, সুনিতাকে তার স্বামী অনেক মেরেছে, তাই সে আজকে কাজে আসেনি। বিক্রম তখন নিজের মাকে পুজো করতে পাঠিয়ে নিজে চা বানাতে শুরু করে। তো এর মধ্যেই চায়ের পাতা শেষ হলে বিক্রম নতুন পাতা বের করে সেটা খুলতে যায়, কিন্তু সেটা সেখানেই ছিঁড়ে নিচে পড়ে যায়। বিক্রম তখন রাগে চিৎকার করে ওঠে। এদিকে নেত্রা তার শ্বশুরকে সকালে নিউজ পড়ে শোনাচ্ছিল। সে তাকে বলে, বাবা আপনি উঠে যান, আপনার সাথে কথা বলতে চাই। তো এরপরই দেখা যায় আমু নেত্রার কাছে গিয়ে ডিভোর্সের কাগজপত্র বানায়। নেত্রা বলে, আমু আমি লয়ার, আমি এর সাথে একজন নারীও। তুমি কি এটার ব্যাপারে নিশ্চিত? এই রাস্তা তোমার জন্য আরো পেইনফুল আর ডিফিকাল্ট হবে। আর একবার একটু ভেবে নাও, সব সম্পর্কে কিছু ত্রুটি থাকে, সেটাকে জুড়ে রাখতে হয়। আমু তখন বলে, কোনো জিনিস যদি জুড়েই রাখতে হয় এর মানে তো সেটা ভেঙে গিয়েছে, তাই না? কি করব? ভান করব খুশি থাকার? কতদিন পর্যন্ত? কিছুদিন পর বেটার হয়ে যাব, তারপর ওকে হেট করতে শুরু করব। আমি তাকে অনেক দিন পর্যন্ত ভালোবেসে এসেছি। আসলে সব ভুল ওর নয়, কিছু ভুল আমারও রয়েছে, যে আমি এসব হতে দিয়েছি। কিছু ভুল আমার মায়েরও, উনি আমাকে শিখিয়েছেন যে এভাবেই থাকতে হয়। কিছু ভুল তার মায়েরও। আচ্ছা তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? নেত্রা তখন বলে, মাফ করে দিতাম। এটা শুনে আমু বলে, এর মানে আমি ভুল করছি? নেত্রা জবাব দেয়, না, তুমি যা করছো একদম ঠিক করছো। তোমার সেই সাহসটা আছে যেটা আমারও নেই। দৃশ্য পাল্টে চলে যায় বিক্রম আর তার বন্ধুদের কাছে। তখন তারা উকিলকে বলতে থাকে, স্যার এসব ব্যাপার নিয়ে কি ডিভোর্স ফাইল করা উচিত বলুন? যখন আপনারা একে অপরকে অনেক ভালোবাসেন তখন ছোটখাটো মারধর তো ভালোবাসারই প্রকাশ, তাই না? একটা থাপ্পড় কি মেরেছে অমনি ডিভোর্স ফাইল করে দিয়েছে? উকিল তখন বলে, ডিভোর্স নোটিসে তো বেশি কিছু নেই, কোনো দাবি দেওয়া নেই। যদি দুজন ডিভোর্স চায় তাহলে জাস্ট এই কাগজটাই এনাফ, আর যদি না চায় তাহলে লয়ার এটা নিয়ে আর কোর্টে যাবে না। সে বিক্রমকে বলে, তোমার স্ত্রী যদি চাইতো তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস লাগাতে পারতো, কিন্তু সে এটা করেনি। তাই তোমরা একে অপরের সাথে কথা বলো, দেখো এভাবে কিছু করতে পারো কিনা।
এরপরে দেখা যায় সুনিতা বিক্রমের বাড়িতে কাজের জন্য চলে আসে। সে এসেই দেখে বিক্রমের মা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে সাথে সাথে আমুকে কল করে আর বাড়িতে আসতে বলে। সে সঠিক সময়ে বাড়িতে এসে বিক্রমের মাকে ডক্টর দেখায়। আসলে বিক্রমের মায়ের সুগার লো হয়ে গিয়েছিল। বিক্রমের বাবা তখন বিক্রমের মাকে তার সাথে তাদের বাড়িতে যেতে বলে, কিন্তু বিক্রমের মা বলে, আমি বিক্রমকে একা ছেড়ে আসতে পারবো না, আর আমি না গেলেও তোমার কিছুই যায় আসবে না, খাবার তো চাকরি বানিয়ে দেয়। আমু এরপর বিক্রমকে বলে যে সে কিছুদিনের জন্য এখানে আসা যাওয়া করবে, তার অফিস থেকে না আসা পর্যন্ত। বিক্রম তখন আমুকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যিই ডিভোর্স দিবে? এখনো কোনো ঝামেলা হয়নি, তুমি ফেরত চলে এসো। আমু বলে, আমার তো মনে হয় অনেক ঝামেলা হয়ে গেছে, তোমার আমার ভিন্ন মত, তাই এটা স্পষ্ট তুমি আর আমি ভিন্ন জীবন পার করছি। বিক্রম তখন তাকে মুভ অন করতে বললে আমু বলে, তুমি একটা কোম্পানিতে কতগুলো বছর ইমোশনালি ইনভেস্ট করেছিলে, সেটা থেকেই তুমি মুভ অন করতে পারলে না, আর আমি তো আমার পুরো জীবন তোমার উপর ইনভেস্ট করেছিলাম, আমি কি করে মুভ অন করি? তো এরপরই দেখা যায় বিক্রম ডিভোর্স পেপার রিফিউজ করলে আমু পেপারস নিয়ে নেত্রার কাছে আসে। নেত্রা বলে যে এখন কোর্টে পিটিশন করতে হবে। তার কাগজপত্রতে 50% মেইনটেনেন্সের দাবি দেখে আমু বলে, আমার তো এটার প্রয়োজন নেই। আমুর ভাবি বলে, তুমি যে এত বছর ওর সংসার সামলেছ, ওর যা কিছু আছে সেটাতে তো তোমার লাইফ ইনভেস্ট করেছো, তুমি নিজের ক্যারিয়ার বানাতে পারতে, যাই 50%-এর চেয়ে বেশি হতো, তাই এতটুকু দাবি করা যেতেই পারে। নেত্রা বলে, দেখো তোমার জীবনের পুরো ইনভেস্টমেন্ট শেষ হয়ে যাবে, একদম জিরো থেকে তোমাকে শুরু করতে হবে যদি তুমি এই 50% না নাও। আমু বলে, আমি তো নিজের চয়েসেই হাউস ওয়াইফ হয়েছিলাম, কোনো ডিল তো করিনি তার সাথে, ভালোবাসতাম আমি তাকে। নেত্রা তখন বলে, সব বিয়েই একটা ডিল, যাতে বিয়ের জন্য ভালোবাসা ম্যান্ডেটরি না হয়ে যায়। ভালোবাসার জন্য বিয়ের দরকার নেই, তুমি আমাকে তোমার তরফ থেকে একটা ফেয়ার ডিল করতে দাও। আমু তখন বলে, আমার ডিল তো ফেয়ারই ছিল, ও অফিস সামলাবে, আমি ঘর সামলাবো, কিন্তু আনফেয়ার ছিল ওই থাপ্পড়টা। সবাই বলছে জাস্ট আ স্ল্যাপ, কিন্তু ওই এক থাপ্পড়ের পর আমি সেই সব আনফেয়ার জিনিস দেখতে শুরু করেছি যেগুলো না দেখার ভান করে আমি মুভ অন করে যাচ্ছিলাম। আমি শুধু রেসপেক্ট আর হ্যাপিনেস, এই দুটো জিনিসই চাই। তো এরপর দেখা যায় নেত্রা তার কলেজের বন্ধুর সাথে দেখা করে, তাদের পুরনো স্মৃতির কথা তাকে স্মরণ করাতে থাকে, তার সব লাইফ প্ল্যানের কথা বলতে থাকে। তার বন্ধু বলে, আমি জানি তুমি এসব আমাকে কেন বলছো, কারণ আমার মধ্যে তুমি সেই পুরনো রোহিতকে খুঁজে পাও, যাকে তুমি ভালোবেসেছিলে। রোহিত আবার আগের মতো হয়ে গেলে তুমিও তার কাছে আবার চলে যাবে, কিন্তু সত্যি বলতে আমি এই রোল প্লে করতেও রাজি আছি। এদিকে সকালবেলা আমুর শাশুড়ি তাকে বলে, সব ভুলে যা, মেয়ে মানুষদের একটু সহ্য করে নিতে হয়। আমু বলে, আপনি কি খুশি আছেন সব সহ্য করে? বিক্রমের মা জবাব দেয়, আমার সন্তানরা খুশি আছে, বিক্রমের বাবাও খুশি। আমু তখন তার কিছু জিনিস আনতে বিক্রমের রুমে যায়, তার কাছে ভেতরে ঢোকার পারমিশন নিয়ে বলে, আমার নিজের কিছু জিনিস নিতে হবে। বিক্রম তখন আমুকে তাদের ঘরের সব জিনিস ওলট পালট করে একটা একটা করে আমুর জিনিসপত্র তার সামনে ছুটতে থাকে। সে বলে যে আমু পুরো দুনিয়াকে দেখাতে চাইছে যে সে গিলটি নয়, সে অনেক সুইট একটা মেয়ে। বিক্রম আমুকে এটাও বলে যে তোমার ডিভোর্স চাই তো, ঠিক আছে, আমি দিচ্ছি তোমাকে ডিভোর্স। আমুর কাছে এরপর লিগাল ইমেইল আসে বিক্রমের তরফ থেকে। নেত্রা আমুকে বলে, লিগাল ইমেইলে বিক্রম বলেছে যে তুমি তাকে ডিভোর্স এজন্য দিতে চাইছো কারণ বিক্রমের লন্ডনে শিফট হওয়া আটকে গেছে, আর বিক্রম যখন তার বাবার বাড়ি আর বিজনেস ছেড়েছিল তখন তুমি তাকে মেন্টালি টর্চার করেছিলে আর তার শেয়ার চেয়েছিলে। তুমি তাকে বিয়ে এজন্যই করেছিলে কারণ তোমার নজর তাদের প্রপার্টির উপর ছিল। ফিজিক্যাল ভায়োলেন্সের শুরুটা তুমি করেছিলে যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় ওকে ধরে বেডরুমে নিয়ে যাচ্ছিলে। তোমার হাত ছাড়ানোর জন্য যখন সে হাত টান দিয়েছিল তখন ভুলবশত তোমার গায়ে আঘাত লেগে যায়। ওখানে উপস্থিত সবাই এটা দেখেছে, এইসবই সে ক্লেম করেছে। আমু তো এসব শুনে খুবই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় আমুর ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড ফ্রিজ করে দেয়া হয়েছে। নেত্রা বলে, আমি তোমাকে বলেছিলাম আমার কথা শুনে ফেয়ার ডিল করো আর 50% চাও। এখন দেখো বিক্রম তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে, যদি এতটাই সহজ হতো সবকিছু তাহলে তো অর্ধেকের বেশি বিয়ে ভেঙে যেত। তুমি কি এখনো 50% চাও না? আমু বলে, হ্যাঁ আমি চাই না, আর আমার যা ঠিক লাগে আমি তাই করব, তাদের যা করার তা তারা করবে। আমার পিটিশন শুধু এতটুকুই যে সে আমাকে মারতে পারবে না, সেটা প্রথমবার হলেও মারার অধিকার তার নেই। এদিকে বিক্রমের অফিসের ঝামেলা মিটে যায় এবং তার লন্ডন শিফট হওয়ার ব্যবস্থাও হয়ে যায়। এদিকে আমু তার বাড়িতে প্রেগনেন্সি টেস্ট করে বিক্রমের বাড়ির দিকে যায়। সেখানে গিয়েই সে বিক্রমকে জানায় যে সে মা হতে চলেছে। বিক্রমও তো তাকে লন্ডনে শিফট হওয়ার সুখবর দেয়। এই সব কিছু নিয়ে বিক্রম অনেক খুশি ছিল, তাই সে আমুকে বলে, তোমার মুখে হাসি কোথায়? এত ভালো খবর আজকের দিনে পেয়েছি আমি। আমুর মুখে তখনও হাসি নেই। বিক্রম তখন রেগে গিয়ে বলে যে এখন অ্যাটলিস্ট বাচ্চার কথা ভেবে তোমার জেদ থামিয়ে দাও,
একটা ছোট ঝামেলার পেছনে তুমি এখনো পড়ে আছো। আমু বলে ঝামেলাটা তুমি করেছো, আর আমি যদি তোমার সাথে থাকি তাহলে তুমি, আমি আর এই বাচ্চা, এই তিনজনের জীবনই খারাপ হবে, কেননা আমি তোমাকে ভালোবাসি না এখন আর। আমু আরো বলে এই বাচ্চাটা তোমারও আর আমারও, তাই এর উপরে আমাদের দুজনেরই অধিকার থাকবে। কিন্তু বিক্রম এতে রাজি হয় না। সে বলে তুমি যেখানে ইচ্ছা যাও, কিন্তু এই বাচ্চা আমি আমার কাছেই রাখবো। এদিকে আমুর মাকে আমুর বাবা আমুর প্রেগনেন্সির খবর দেয়। তখন আমুর মা বলে এটাতে খুশি হওয়ার কিছু নেই, কারণ এটার মাধ্যমে আমু আর বিক্রমের সংসার তো আর ঠিক হচ্ছে না। কিন্তু আমুর বাবা বলে বাচ্চাকে খুশি রাখতে হলে মাকেও খুশি থাকতে হয়। আমুর মা তখন আমুকে খুশি রাখার জন্য তাকে পুরনো দিনের গল্প শোনাতে থাকে। আমু তার বাবাকে জিজ্ঞেস করে আমি ভুল করছি না তো বাবা? আমুর বাবা বলে আমরা তো সবসময় ঠিক ভেবেই করি সব কাজ, ভুল তো পরে বুঝতে পারি, এটা কোনো জেদ নয় তো তোর? আমু বলে না, মনের ভেতর থেকে আওয়াজ আসছে আর আমি সেটাই করছি। আমুর বাবা তখন বলে তাহলে ঠিকই করছো। এদিকে বিক্রম তার লয়ারের সাথে কথা বলে। বিক্রমের ভাই তখন বলে যে কোনো মূল্যে লিগ্যাল ব্যাটেল করে ওই বাচ্চাকে আনতে হবে। বিক্রম তখন সানিয়ার মা শিবানীর কাছে রিকোয়েস্ট করে যাতে সে কোর্টে মিথ্যা বয়ান দেয় যে সেদিন পার্টিতে অমন কিছুই হয়নি, কিন্তু শিবানী রাজি হয় না। বিক্রম তখন তার উকিল নিয়ে আমুকে প্রস্তাব দেয় যে আমুকে একটা ফ্ল্যাট আর বিক্রমের প্রপার্টির কিছু ভাগ দেয়া হবে, কিন্তু এর বদলে এই বাচ্চার সম্পূর্ণ কাস্টাডি বিক্রম পাবে। কিন্তু আমু এতেও রাজি হয় না। নেত্রা তখন আমুকে বলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে দিতে, যেহেতু তাকে থাপ্পড় মারা হয়েছিল, না হলে বিক্রম আমুর উপর মিথ্যা চার্জ লাগাতেই থাকবে যে আমু নেশাগ্রস্ত, সে বিক্রমের উপর হাত উঠিয়েছিল ইত্যাদি ইত্যাদি। যাক, তো এদিকে রাজনের সাথে বিক্রমের ঝামেলা মিটে গেলে বিক্রম তার কাছে আসে আর সেই রাতের খারাপ ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। রাজন তখন বলে তোমার বাড়িতে যেই সমস্যা চলছে সেই ব্যাপারে আমি জানি, সেদিন আসলে তোমারই ভুল ছিল। অমৃতার গায়ে সেদিন সবার সামনে হাত তোলা তোমার উচিত হয়নি। তুমি থাপার সাহেবের উপর তো এত রেগেছিলে, ওনাকে কি তাই বলে মেরেছো? আর যাই হোক না কেন, আমুকে একটু সময় দেওয়া উচিত ছিল তোমার। এদিকে আমুর উকিল এখন বিক্রমের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে দেয়। এতে বিক্রমকে এখন পুলিশ চাইলে অ্যারেস্টও করতে পারে, কিন্তু যদি বিক্রম আমুর দাবি অনুযায়ী বাচ্চার জয়েন্ট কাস্টাডিতে রাজি হয় আর এই ডিভোর্সে রাজি হয়, তাহলে এই পুলিশ কেস আমু উঠিয়ে নিবে। এর মধ্যেই বিক্রমের মা তাদের বাচ্চার মঙ্গলের জন্য বাড়িতে পুজো রাখে, সেখানে আমুও আসে। আমু পুজো শেষে বিক্রমের মায়ের সাথে কথা বলে। সে বলে কিভাবে সেই রাতের পর কেউ তার কাছে আসেনি, একবারও জিজ্ঞেস করেনি যে তার কেমন লাগছে। বিক্রমকে কেউ একবারও বলেনি যে এটা তার ভুল হয়েছে। আমুর শাশুড়ি বলে এসব আসলে তোদের ভুল নয়, ভুল আমাদের মতো প্যারেন্টসদেরই, যেখানে বাবারা ছেলেদেরকে শেখায় না যে মেয়েদের গায়ে হাত তোলাটা তাদের অধিকার নয়, আর মায়েরাও মেয়েদেরকে বলে সবসময় সবকিছু মেনে নিয়ে চুপ থাকতে। এই সব আসলে আমাদেরই ভুল। তো তখন আমুর ভাইও সাথীর কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। তখন সাথীও তাকে ক্ষমা করে দেয়। এদিকে নেত্রা রোহিতের বাড়ি ছেড়ে দেয়। সে এতদিনের সাহস করে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। সে তাকে বলে বাবার পুত্রবধূ আর তোমার স্ত্রী হিসেবে আমি আর কোনো বিশেষ সুবিধা পেতে চাই না, আমি নিজের মতো বাঁচতে চাই। অন্যদিকে দেখা যায় সুনিতার স্বামী এবার তাকে মারতে আসে, কিন্তু এবার সে তার প্রতিবাদ করে। আসলে আমুর এই ব্যাপারটা নিয়ে এখন সবাই তাদের জীবনে অনেক কিছু রিয়েলাইজ করতে পারছিল। এতদিন সবাই যেই সব জিনিস স্বাভাবিক বলে মেনে নিয়েছিল, এখন সেই সব কিছুর প্রতিবাদ করতে শিখে গিয়েছে। এর মধ্যেই কোর্টের হিয়ারিং এর দিন চলে আসে। সেদিন বিক্রম নিজের সব ভুল স্বীকার করে নেয় আর আমুর কাছে ক্ষমা চায়। এরপর সে বলে যে আমি লন্ডনের সেই বাড়ি, নিজের চাকরি সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি একেবারে শুরু থেকে স্টার্ট করার জন্য, যাতে আমি নিজেকে তোমার যোগ্য বানাতে পারি। থাপ্পড় দেওয়ার অধিকার আমার কোনোদিনই ছিল না, আর আমি এজন্য একবারও তোমার কাছে ক্ষমা চাইনি, যা আমার ভুল হয়েছে। তাই আমি এখন আমাকে তোমার যোগ্য করে তুলে তারপরই তোমার কাছে ফেরত আসবো। এই বলেই দুজন দুদিকে চলে যায়। হয়তো এখন তারা তাদের জীবনটাকে আবারও নতুন করে শুরু করবে। তো এই দৃশ্যের সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পে আমাদেরকে এটাই বোঝানো হয়েছে যে কখনোই কারো গায়ে হাত তোলা যাবে না, আর ভুলবশত যদি এমন কিছু হয়েও থাকে তাহলে অন্তত মন থেকে ক্ষমা চাইতে হবে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে, আর একে অপরকে সম্মান করতে হবে। শুধু নিজেরটা না দেখে নিজের পার্টনারেরও ভালো মন্দ বোঝার চেষ্টা করতে হবে। আর এটা করতে পারলেই প্রত্যেকটা সম্পর্ক সুন্দর হয়ে উঠবে।
যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।